ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি গপ্পবাস দিদিমণি। আমি আজকে আবার হাজির হয়েছি একটা নতুন গল্প নিয়ে। ছোটরা তো শিখবেই, আবার বড়রাও অনেক কিছু নতুন শিখতে পারো। চলো তবে আজকের গল্প জেনে নিই। আজকের গল্প ফরাসি বিপ্লবের গল্প, দ্বিতীয় পর্ব। চলো তবে গল্প শুরু করা যাক। আগের দিনে বলা গল্পটা মনে আছে? ওই যে ফরাসি বিপ্লবের কারণগুলো বলেছিলাম, কিভাবে এক টুকরো আগুন একটা বিশাল বড় জমানো বারুদের স্তূপে পড়েছিল। চলো তবে জেনে নিই ফরাসি বিপ্লব কিভাবে শুরু হয়েছিল এবং তারপরে কি কি হলো। 5ই মে 1789, ভার্সাই প্রাসাদ। রাজা লুই ষোড়শ 175 বছর পর স্টেটস জেনারেল সভা ডাকলেন। উপস্থিত ছিলেন প্রায় 1214 জন প্রতিনিধি। প্রথম শ্রেণী প্রায় 308 জন, দ্বিতীয় শ্রেণী প্রায় 285 জন, তৃতীয় শ্রেণী প্রায় 621 জন। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের মধ্যে ছিলেন আইনজীবী, ব্যবসায়ী, ডাক্তার, লেখক এবং শিক্ষিত মধ্যবিত্ত। রাজা নতুন কর অনুমোদন করাতে চেয়েছিলেন, কিন্তু তৃতীয় শ্রেণীর দাবি ছিল ভোট হবে মাথা পিছু, শ্রেণী অনুযায়ী নয়। কারণ যদি প্রত্যেক প্রতিনিধি একটি করে ভোট দিতেন, তাহলে 600 প্রতিনিধি নিয়ে তৃতীয় শ্রেণী সংখ্যাগরিষ্ঠ হতে পারত। কিন্তু রাজা এবং অভিজাতরা পুরানো নিয়মই রাখতে চাইলেন। মে মাস থেকে জুন মাস 1789 সাল চলল অটল অবস্থা। কয়েক সপ্তাহ ধরে কোনো সিদ্ধান্তই হলো না। প্রথম ও দ্বিতীয় শ্রেণী আলাদা সভা করতে লাগলো। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা বললেন, আমরা আলাদা আলাদা সভা করব না, সবাই একসঙ্গে বসেই আলোচনা করুক। কিন্তু অন্য দুই শ্রেণী রাজি হলো না। ফ্রান্স কার্যত রাজনৈতিক সংকটে পড়ে গেল। 17ই জুন 1789, স্থান ভার্সাই। তৃতীয় শ্রেণীর প্রতিনিধি অ্যাবেসিয়েস প্রস্তাব দিলেন, যেহেতু আমরাই জাতির অধিকাংশ মানুষের প্রতিনিধি, তাই আমরাই জাতীয় পরিষদ। সেদিন তৃতীয় শ্রেণী নিজেদের ন্যাশনাল অ্যাসেম্বলি ঘোষণা করে। কিছু উদারপন্থী যাজকও তাদের সঙ্গে যোগ দেন। এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। প্রথমবার সাধারণ মানুষ ঘোষণা করল, সার্বভৌম ক্ষমতা শুধু রাজার নয়, জনগণেরও। 20 জুন 1789, ভার্সাইয়ে সকালে প্রতিনিধিরা তাদের সভাকক্ষে এসে দেখলেন দরজায় তালা। সরকার বলল ঘরটি মেরামত করা হচ্ছে, কিন্তু প্রতিনিধিরা সন্দেহ করলেন রাজা তাদের সভা ভেঙে দিতে চাইছেন। তাই তারা একটি ইনডোর টেনিস কোর্টে চলে গেলেন। সেখানে 576 জন প্রতিনিধি হাত তুলে শপথ নিলেন, ফ্রান্সের সংবিধান না হওয়া পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হব না। এই ঘটনায় ইতিহাসে টেনিস কোর্ট ওথ নামে পরিচিত। 23 জুন 1789, রাজা বিশেষ অধিবেশন করে ন্যাশনাল অ্যাসেম্বলিকে সিদ্ধান্ত বাতিল করতে বললেন। তিনি আদেশ দিলেন সব প্রতিনিধি নিজেদের আলাদা আলাদা পক্ষে ফিরে যান। অভিজাত ও যাজকেরা চলে গেলেন, কিন্তু তৃতীয় শ্রেণী বসেই রইল। তখন অনারে গ্যাব্রিয়েল মিরাবো উঠে দাঁড়িয়ে বিখ্যাত কথা বললেন, আমরা জনগণের ইচ্ছায় এখানে এসেছি, আমাদের শুধু বেনেটের শক্তি দিয়েই সরানো যাবে। রাজকীয় কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিতে সাহস পেলেন না। রাজা শেষ পর্যন্ত পিছু হটলেন। 27 জুন 1789, লুই ষোড়শ বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রতিনিধিদেরও ন্যাশনাল অ্যাসেম্বলিতে যোগ দিতে নির্দেশ দিলেন। এটি ছিল জনগণের প্রথম রাজনৈতিক বিজয়। জুলাই 1789, রাজা জনপ্রিয় অর্থমন্ত্রী জ্যাক নেকারকে বরখাস্ত করলেন। প্যারিসে খবর ছড়িয়ে পড়ল। মানুষ মনে করল রাজা এখন শক্তি প্রয়োগ করে বিপ্লব দমন করবেন। একই সময়ে প্যারিসের চারিদিকে হাজার হাজার সৈন্য মোতায়েন করা হচ্ছিল। ভয় ছড়িয়ে পড়ল। 12 জুলাই 1789, প্যারিসে উত্তেজনা।
তরুণ আইনজীবী ও সাংবাদিক ক্যামিল দ্য মুলে একটি টেবিলের উপরে উঠে জনতাকে উদ্দেশ্য করে বললেন, অস্ত্র ধরো, স্বাধীনতা বিপদের মুখে। লোকজন গাছের পাতা টুপিতে লাগিয়ে রাস্তায় নেমে পড়ল। সবুজ রং তখন আশার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল। প্যারিসে দাঙ্গা শুরু হলো। 13 জুলাই 1789 প্যারিসবাসী অস্ত্র সংগ্রহ করতে শুরু করলো, কিন্তু বন্দুক থাকলেও পর্যাপ্ত বারুদ ছিল না। খবর এলো বাস্তিল দুর্গে বারুদ মজুদ আছে। সিদ্ধান্ত হলো আগামীকাল বাস্তিলে যাওয়া হবে। 14 জুলাই ভোর হতেই হাজার হাজার প্যারিসবাসী রাস্তায় নেমে পড়ল। কারো হাতে বন্দুক, কারো হাতে তলোয়ার, কারোর অনেকের হাতেই আবার শুধু লাঠি বা কৃষিকাজের যন্ত্র। বাস্তিল ছিল প্যারিসের পূর্ব দিকে অবস্থিত একটি বিশাল পাথরের দুর্গ। বহু বছর ধরে এটি ছিল রাজশক্তির প্রতীক। রাজা যাকে ইচ্ছা বিচার ছাড়াই সেখানে বন্দি করতে পারতেন। তাই সাধারণ মানুষের কাছে বাস্তিল শুধু একটি দুর্গ নয়, অত্যাচারের প্রতীক ছিল। সকাল প্রায় 10:30টার দিকে জনতা দুর্গের সামনে পৌঁছালো। তারা দুর্গের গভর্নর বার্নার্ড রেনে দে লনের কাছে দাবি জানালো, আমাদের বারুদ অস্ত্র দিয়ে দিন। আমরা রাজাকে আক্রমণ করতে আসিনি, শুধু নিজেদের রক্ষা করতে চাই। প্রথমে গভর্নর আলোচনায় রাজি হলেন। কয়েক ঘন্টা ধরে কথাবার্তা চলল, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো না। বাইরে অপেক্ষা করা জনতার ধৈর্য শেষ হয়ে আসছিল। হঠাৎ উত্তেজনার মধ্যে দুর্গের ড্রব্রিজ নামানোর চেষ্টা হয়। ঠিক সেই সময় গুলির শব্দ শোনা গেল। আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক আছে কে প্রথম গুলি চালিয়েছিল, কিন্তু একবার গুলি শুরু হওয়ার পর আর কেউ থামেনি। দুর্গের ভেতরে সৈন্যরা কামান ও বন্দুক থেকে গুলি চালাতে লাগলো। বাইরে দাঁড়ানো মানুষও পাল্টা গুলি চালালো। অনেকেই সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন। চারিদিকে ধোঁয়া, চিৎকার আর গোলাগুলির শব্দে এলাকা কেঁপে উঠল। প্রায় 4 ঘন্টা যুদ্ধ চলল। দুর্গের ভেতরে তখন খাবার ও সাহায্য প্রায় শেষ। গভর্নর দ্য লনে বুঝতে পারলেন আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। বিকেল প্রায় 5:30টার দিকে তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন। দুর্গের দরজা খুলে দেওয়া হলো। জনতা উল্লাসে ভেতরে ঢুকে পড়ল। সেখানে তারা মাত্র 7 জন বন্দীকে মুক্তি করল। বন্দির সংখ্যা খুব কম হলেও সেটি মানুষের কাছে বড় বিষয় ছিল না। তাদের কাছে সবচেয়ে বড় বিজয় ছিল রাজার ভয়ের প্রতীক বাস্তিল দুর্গ আর জনগণের হাতে পতন হয়েছে। কিন্তু উত্তেজিত জনতা গভর্নর দ্য লনকে ক্ষমা করল না। তাকে ধরে তাকে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে। পরে তার মাথা একটি বর্ষার আগায় গেঁথে প্যারিসের রাস্তায় ঘুরিয়ে বিজয় উদযাপন করা হয়। এটি ছিল বিপ্লবের ক্রোধের এক ভয়াবহ প্রকাশ। বাস্তিলের খবর মুহূর্তের মধ্যে সারা ফ্রান্সে ছড়িয়ে পড়ে। গ্রামে বিদ্রোহ শুরু হয়ে যায়। কৃষকেরা জমিদারদের প্রাসাদে হামলা চালায়, অত্যাচারের নথিপত্র পুড়িয়ে দেয় এবং সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 26শে আগস্ট 1789 সাল। বাস্তিল দুর্গ পতনের পরে জাতীয় পরিষদ নতুন ফ্রান্সের আদর্শ নির্ধারণ করতে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা প্রকাশ করে। এতে ঘোষণা করা হয় সব মানুষ জন্মগতভাবে স্বাধীন ও আইনের চোখে সমান। স্বাধীনতা, সম্পত্তি ও নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার। দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস জনগণ। আইন সবার জন্য সমান। মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সবাইকে সমানভাবে কর দিতে হবে। এই ঘোষণায় সাম্য, স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে বিশ্বের বহু দেশের সংবিধান ও মানবাধিকার ঘোষণাকে প্রভাবিত করে। 5ই অক্টোবর 1789। প্যারিসের বাজারে ভোর থেকেই ভিড়, কিন্তু দোকানে রুটি নেই। যেটুকু আছে তার দাম এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে কেনা অসম্ভব। একজন মা ক্ষুধার্ত শিশুকে বুকে নিয়ে বললেন, আর কতদিন আমাদের সন্তানেরা না খেয়ে মরবে। হঠাৎ জনতার মধ্যে একজন নারী চিৎকার করে উঠলেন, চলো ভার্সাই প্রাসাদে যাই, রাজা রানীকে আমাদের দুর্দশা দেখাতে হবে।
মুহূর্তের মধ্যেই হাজার হাজার নারী রাস্তায় নেমে এলেন। তাদের হাতে ছিল লাঠি, রান্নাঘরের ছুরি, বর্শা, এমনকি কেউ কেউ কামানও টেনে নিয়ে যাচ্ছিলেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা প্রায় 21 কিলোমিটার হেঁটে প্যারিস থেকে ভার্সাই প্রাসাদের দিকে রওনা দিলেন। প্রাসাদে পৌঁছে তারা জোর গলায় দাবি জানালেন, সবার জন্য সস্তায় রুটি দিতে হবে, রাজাকে জনগণের কষ্ট বুঝতে হবে। পরের দিন 6ই অক্টোবর উত্তেজিত জনতার একাংশ প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। কয়েকজন রাজরক্ষী নিহত হন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাজা ষোড়শ লুই এবং রানী মারি আতনায়েত জনতার দাবির কাছে নতি স্বীকার করলেন। রাজ পরিবারের গাড়ির আশেপাশে হাজার হাজার মানুষের বিজয় উল্লাসে প্যারিসে ফিরে আসে তারা। কেউ রুটি হাতে নাচছিল, কেউ স্লোগান দিচ্ছিল, এবার রাজাও আমাদের সঙ্গে প্যারিসে থাকবেন। এরপরে কি হলো, কিভাবে রাজতন্ত্রের পতন হলো, তা আমরা জানবো পরের ভিডিওতে। আজ তবে এইটুকুই থাক। এবার আসি আমার গপ্প পুরনো নোটে গাছটি মুরবে। কেমন লাগলো, বিদ্রোহ কিভাবে হয়েছিল তা জেনে গল্পের মাধ্যমে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতেই পারো, গপ্প করার লোক বেড়ে যায় আর কি। এবার তবে চলি, টাটা।